তো এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন সেটা সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ বেআইনি এবং সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন এই কথাগুলোই 2011 সালের আগে সিপিএম এই রাজ্যে বলতো, আর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসাবে যে কথাগুলো আজকে আমরা বলছি সেই কথাগুলো বলতো। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে কি অবস্থা হবে, 50-60টা সিট পাওয়ার মতন জায়গায় থাকবেন। তাই এখন যেন তেন প্রকারণে এটাকে আটকানোর চেষ্টা করছে। এই ফিরাদ হাকিম বলেছিল ইনশাআল্লাহ একদিন 50% মানুষ উর্দুতে কথা বলবে। সেই ফিরাদ হাকিম বাংলা ভাষা নিয়ে কথা বলবে, আমাদের শুনতে হবে। ফিরাদ হাকিমের উদ্দেশ্যে বলবো, বাংলা ভাষাটা আপনার ভাষা নয়, আপনার ভাষাটা উর্দু। বাংলা নিয়ে আপনাকে অত চিন্তা করতে হবে না। কৌস্তবদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসআইআর নিয়ে নানা রকমের মন্তব্য করছেন বিভিন্ন জায়গায়। তিনি বলছেন যে না জেনে ফর্ম ফিল আপ করবেন না, ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে পারে। দেখুন, উনি কোনো কিছুই আটকাতে পারবেন না। ওনার ওই চিৎকার চেল্লামিল্লিগুলো করাটাই সার। কি আটকাতে পেরেছেন উনি? সিএ আটকাতে পেরেছেন, রাম মন্দির আটকাতে পেরেছেন। যেদিনকে রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল সেদিনকে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি রাস্তায় নেমেছিলেন। আটকাতে পেরেছিলেন? কোনো কিছু করেই কিছু আটকাতে পারেননি। এসব ফাঁকা আওয়াজ, ওই বাংলায় কথা আছে ফাঁকা কলসির আওয়াজ বেশি। ফাঁকা কলসির আওয়াজ হোক, আমরা ফাঁকা কলসির আওয়াজ শুনি। দুদিন চিৎকার করবে, 3 দিনের বেলা 3 দিনে এমনি চুপচাপ হয়ে যাবে। দেশের স্বার্থে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সাধুবাদ জানানোর মতন একটা বিষয়। আর যে কড়া হাতে ইলেকশন কমিশন এই বিষয়গুলোকে ট্যাকেল করছে, যে পদক্ষেপ তারা গ্রহণ করছে, তাতে করে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে। তাই জন্য পাগলের প্রলাপ বকছে। আর ইলেকশন কমিশন আন্ডার দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন ইজ এম্পাওয়ার্ড টু ক্যারি আউট দিস এক্সারসাইজ। তো এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন সেটা সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ বেআইনি এবং সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল। সংবিধানের নামে শপথ নিয়ে এই ধরনের আনকনস্টিটিউশনাল কথা বলা যায় না। তবে উনি মমতা বন্দ্যোপাধ্যায়, এই করাতেই তো উনি মাহির। বেআইনি কথা বলবেন, অসাংবিধানিক কথা বলবেন, এই সমস্ত জিনিস করবেন। উনি তো বলছেন একেবারে যারা যে সরকারি অফিসার দুজনকে যাদের সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে উনি বলছেন এখনো নির্বাচন বাকি। সেক্ষেত্রে কোন আইনে এটা করা হচ্ছে? পাশে রয়েছেন উনি সরকারি কর্মচারীদের। উনি কনস্টিটিউশনের আর্টিকেল 324 থেকে 329টা একটু ভালো করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে ইলেকশন কমিশন কোন ক্ষমতা বলে এই এক্সারসাইজগুলো ক্যারি আউট করে। উনি তো বলছেন পাশে রয়েছে সরকার এই সরকারি কর্মচারীদের। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটু পড়াশোনা করেন তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মুশকিলটা হচ্ছে ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ওই ডক্টরেট কোর্সে মনে হয় এই বিষয়গুলো ছিল না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়গুলো জানার কথা না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, যদি প্রয়োজন মনে করেন আমি একটা কনস্টিটিউশনের বই গিফট পাঠাতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওই পাতাগুলোতে একটা করে পেপার কি বলে তোমার ফ্ল্যাগ মার্ক করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে এই বিষয়গুলো কথাগুলো বলুক যে সরকারের পাশে থাকার দরকার হয় না। ইলেকশন কমিশন ইজ ইন্ডিপেন্ডেন্ট বডি। সরকার কি ভাবলো না ভাবলো তাদের ওদের কাজ করা। ইলেকশন কমিশন যদি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কাজ করে, কেউ না কেউ তো রুষ্ট হবেই, যে সরকারি দল সে রুষ্ট হবে বা বিরোধী দলও রুষ্ট হবে। কিন্তু ইলেকশন কমিশনের তো সে দেখার কাজ নয়। ইলেকশন কমিশন ইজ ইন্ডিপেন্ডেন্ট বডি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি দে শুড ক্যারি আউট দেয়ার এক্সারসাইজ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন এই কথাগুলোই 2011 সালের আগে সিপিএম এই রাজ্যে বলতো, আর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসাবে যে কথাগুলো আজকে আমরা বলছি সেই কথাগুলো বলতো। বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সংসদে সরব ছিলেন। 2004 সাল মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার একমাত্র সাংসদ, পার্লামেন্টে দাঁড়িয়ে তখন স্পিকারের আসনে ডেপুটি স্পিকার কারিয়া মুন্ডা বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে ঢুকলেন, লোকসভার মধ্যে একগুচ্ছ কাগজ নিয়ে কারিয়া মুন্ডার মুখে ছুঁড়ে মারলেন। দাবি কি ছিল? পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট তৈরি করতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে সিপিএম এই সমস্ত অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে, করে এরা জাল ভোট দিয়ে এরাই সিপিএমকে বছরের পর বছর জিতিয়ে যাচ্ছে। এই কথাটাই তো আমরা বলছি যে তৃণমূলী অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে, রোহিঙ্গাদের ঢুকিয়ে এখানে হচ্ছে গিয়ে ভুয়ো ভোটার তাদেরকে করে এখানে তৃণমূলে, তুমি দেখো বিজেপির সাথে তৃণমূলের লাস্ট লোকসভা নির্বাচনে ভোটের তফাৎ 40-42 লক্ষ। আমরা আমাদের এক্সারসাইজ ক্যারি করে প্রায় 17.5 লক্ষ ভুয়ো ভোটার অলরেডি ইলেকশন কমিশনকে আমরা তুলে ধরেছি। মানে এটা আমাদের অ্যাজ আ পলিটিক্যাল পার্টি, মানে অনেক কিছু তোমাদের মেকানিজম না থাকা সত্ত্বেও আমাদের মনে হয় এটা সার্বিক পশ্চিমবঙ্গ যেরকম বিক্ষিপ্তভাবে আমরা করতে পেরেছি। এই কমপ্লিট এক্সারসাইজটা উইথ অ্যাপ্রোপ্রিয়েট মেকানিজম যদি ইলেকশন কমিশন করে, আমাদের মনে হয় এটা মানে কোটি সংখ্যা পেরিয়ে যাবে ভুয়ো ভোটারের বিষয়টা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত যে রাজনীতির আগে দেশ। আমার ভোটার তালিকা যদি আজকে ত্রুটি মুক্ত হয়, আমার ভোটার তালিকা যদি আজকে অনুপ্রবেশকারী মুক্ত হয়, এটা তো দেশের অভ্যন্তরীণ সিকিউরিটির ব্যাপার। এখানে কে জিতলো কে হারলো এগুলো তো গৌণ। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাংসদ, তিনি একটি মন্তব্য করেছেন এই এসআইআর এর বিরোধিতা করে। তিনি বলছেন রাজ্যে গরিবের নাম সবার আগে বাদ যাবে। এই দেখো, এতদিন এটাকে নিয়ে হিন্দু মুসলমান করলো, হচ্ছে না। এবারে বাঙালি অবাঙালি করলো, দেখলে এটাও হচ্ছে না। এখন এবারে গরিব বড় লোক নিয়ে চলে এসছে। এর সাথে কোনসা গরিব কোনসা বড় লোকের এ আছে, পাগলের প্রলাপের মতন বকছে। অন্যদিকে দেখছি রাহুল গান্ধী, তিনি তো একেবারে লিস্ট বের করে দেখাচ্ছেন যে দেখুন কিভাবে ভোট চুরি হচ্ছে, পুরো তুলে ধরেছেন উনি বিভিন্ন নথি দেখিয়ে। এদিকে অদিত চৌধুরীকে জিজ্ঞেস করুন, অদিত চৌধুরী এই রাজ্যে এসআইআর চান কি চান না। এই রাজ্যে যারা কংগ্রেসের যেই সমস্ত নেতারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে তারা এসআইআর চায় কি চায় না। এই রাজ্যে নেপাল মাহাতোকে জিজ্ঞেস করুন তারা এসআইআর চায় কি চায় না। এই রাজ্যে আলী ইমরান ভিক্টরকে জিজ্ঞেস করুন তারা এসআইআর চায় কি চায় না। এই সমস্ত আষাঢ়ে গল্প ফেদে লাভ নেই। এই রাজ্যে যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তারা সবাই চায় এসআইআর ইমপ্লিমেন্টেড হোক। রাহুল গান্ধী উদ্ভ্রান্তের মতন পাগলের মতন বকে যাচ্ছে, আমি তো বলছি তোমাকে। অ্যাটম বোমা কথা বলছে, ওই সব কত অ্যাটম বোমা এলো গেল। রাহুল গান্ধী এটা তো জানা উচিত যে ইলেকশন কমিশনের এই বিষয়টা সুপ্রিম কোর্টেও এটা নিয়ে মামলা হয়েছে, ইন্টারফেয়ার করেনি। তো ওর মতন ডাকুক, লোকজনকে ডাকুক, খাবার দাবার করাক, রাত্রিবেলা ডিনার করাক। ডিনারে তো দেখলাম ওই তো ডিনারের জন্যই সবাই এসেছিল, আর অন্য কোনো কিচ্ছু না। জানে রাহুল গান্ধী বাড়িতে ডেকেছে, ভালো 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 মন্দ খাবো, ওই জন্য এসছে। ওর জ্ঞান শুনতে কেউ আসেনি। দুদিন পরে এই দেখবে বিহারের নির্বাচন হবে। আগের বার হয়েছিল, বিহারের নির্বাচন হয়েছিল, তোমার তেজস্বী গালাগাল দিতে শুরু করেছিল। সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের নির্বাচন হারার পরে বললে কংগ্রেস ছিল বলে আমরা হেরে গেলাম। বিহারেও এক হয়েছে, তেজস্বী যাদব বলেছে কংগ্রেস ছিল বলে আমরা হেরে গেলাম। রাত্রিরে ভালো মন্দ খাবারের মেনু ছিল বলে সবাই এসেছিল, ওর বাইরে কিচ্ছু না। এর বাইরে আমি তোমাকে যেটা বলছি, রাহুল গান্ধীকে কেউ সিরিয়াসলি নেয় না পলিটিক্সে। রাহুল গান্ধীকে পলিটিক্যালি কেউ সিরিয়াসলি নেয় না। এসআইআর নিয়ে এত ভয় কেন? দুধ থেকে কি জল বেরিয়ে যায়? তোমাকে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে রাহুল গান্ধীকে তো যারা কালকে মিটিং এ গেছিল, সে তৃণমূল কংগ্রেসের এই অভিষেক ব্যানার্জি, তারপরে হচ্ছে গিয়ে এরাই তো সিরিয়াসলি নেয় না। যখন এসছে পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় তির্যক মন্তব্য করেছে। এখানে কংগ্রেসীদের মেরে চামড়া গুটিয়ে দিচ্ছে, আর ওখানে রাহুল গান্ধী ওদেরকে বাড়িতে ডেকে খাওয়াচ্ছে। এখানকার কংগ্রেস কর্মীদের জন্য আমার খারাপ লাগে। তাদের লড়াইয়ের প্রতি আমার কোনো রকম সন্দেহ নেই, তাদের আপোষহীন লড়াইয়ের প্রতি আমার সম্মান আছে। কিন্তু তাদের বোঝা উচিত যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসটাকে কেন্দ্রের কংগ্রেস এখানকার তাদের শাখা বলে মনে করে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কোনো অস্তিত্ব দিল্লি কংগ্রেসের চোখে অন্তত নেই। তাই এদের বোঝা উচিত যে ইটস হাই টাইম, নো ভোট টু মমতা সবার আগে বলা উচিত, তৃণমূলের বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। তাতে করে যদি কংগ্রেসের এখানকার কোনো অস্তিত্ব যদি জেগে ওঠে। দাদা, এসআইআর নিয়ে এত ভয় কেন? দুধ থেকে কি একেবারে জল আলাদা হয়ে যাবে বলে? এসআইআর যদি হয় পশ্চিমবঙ্গে, আমি তো তোমাকে বলছি অন্তত 1 কোটি ভুয়ো ভোটার বাদ যাবে। তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির লাস্ট ভোটের ডিফারেন্স হচ্ছে, লাস্ট ইলেকশনে ভোটের ডিফারেন্স হচ্ছে 40-42 লক্ষ। 40-42 লক্ষ আমরা যদি বলছি 1 কোটি ভুয়ো ভোটার এমনিই বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে কি অবস্থা হবে। 50-60টা সিট পাওয়ার মতন জায়গায় থাকবে না। তাই এখন যেন তেন প্রকারণে এটাকে আটকানোর চেষ্টা করছে। আমরা বলছি দিদি যতই চেষ্টা করুন আপনি, যা খুশি করুন না কেন, আবার যদি গলায় দড়ি দেওয়ার মতন ওই নাটকবাজি যদি আবার করেন, যেটা একটা সময় আপনি করেছিলেন, ওইসব করেও কোনো লাভ নেই। আমাদের মনে হয় আমাদের ইলেকশন কমিশনের উপরে দৃঢ় বিশ্বাস আছে, তারা যে এক্সারসাইজটা ক্যারি আউট করছে তারা সেটা করেই ছাড়বে। দাদা, ফিরহাদ হাকিম বলছেন যে বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে, বাঙালির অস্তিত্বকে নষ্ট করার চক্রান্ত চলছে। ফিরহাদ হাকিমের বাংলা ভাষা, এই ফিরহাদ হাকিম বলেছিল ইনশাআল্লাহ একদিন 50% মানুষ উর্দুতে কথা বলবে। সেই ফিরহাদ হাকিম বাংলা ভাষা নিয়ে কথা বলবে, আমাদের শুনতে হবে? ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে বলবো বাংলা ভাষাটা আপনার ভাষা নয়, আপনার ভাষাটা উর্দু। বাংলা নিয়ে আপনাকে অত চিন্তা করতে হবে না। আবার আরেক জায়গায় শুনলাম নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা করেছে রবীন্দ্রনাথে। তাহলে রবীন্দ্রনাথের কি কপাল খারাপ! আজকে রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতো কপাল ঠুকে মরে যেত। না, উনি বলছেন সেই দিন রবীন্দ্রনাথ ভাবতো যে, ওই তো বললাম রবীন্দ্রনাথ রাস্তায় নেমেছিল, মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছে বলে দুজনে এক হয়ে গেল। রবীন্দ্রনাথ কবিতা লিখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা লিখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা কেমন আছো থ্যাংক ইউ, মা কোথায় ঘেউ ঘেউ, রবীন্দ্রনাথ শুনলে হার্ট অ্যাটাক করে মরে যেত।